আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আজ আপনাদেরকে আলু এবং ছোলা দিয়ে ভীষণ মজার একটা চাট তৈরি করে দেখাবো। টক ঝাল মিষ্টি এই চাটটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতে ভীষণ মজার। আপনারা চাইলে ইফতারে ছোলা ভুনার পরিবর্তে এই চাটটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শুরুতেই আমরা তেঁতুলের একটা মিষ্টি চাটনি তৈরি করব। তার জন্য এখানে আমি 1.5 কাপ তেঁতুলের রস নিয়ে নিচ্ছি। পাকা তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে তারপর ভালো করে চটকে বীজগুলো ফেলে দিলেই এরকম তেঁতুলের রসটা পেয়ে যাবেন। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু মিষ্টি চাটনি তাই চিনির পরিমাণ একটু বেশি লাগবে। সাথে আধা চা চামচ করে লবণ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই আমাদের তেঁতুলের মিষ্টি চাটনিটা রেডি হয়ে যাবে। ফুচকায় আমরা যেরকম টক ব্যবহার করি এটা কিন্তু তার থেকে একটু আলাদা, তাই অন্য কোনো উপকরণ আমি এতে দিচ্ছি না। আপনি চাইলে দিয়ে নিতে পারেন। এবারে আমরা ঝটপট সহজ একটা ইয়োগার্ট চাটনি তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি 1 কাপ প্লেন ইয়োগার্ট নিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের টক দই আপনি এখানে ব্যবহার করতে পারেন, আলাদা পানি ঝরিয়ে নেওয়ার দরকার হবে না। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং প্রায় 2 চা চামচের মতো দিব লেবুর রস। ব্যাস এতটুকুনি। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ফেটে নিলেই আমাদের ইয়োগার্ট চাটনি তৈরি। খুব সহজ, তাই না? তবে আমাদের এই চাটনিটা একটু পাতলা বা রানি হতে হবে, যাতে ওপর থেকে ভালো মতো ছড়ানো যায়। আমার কাছে এটা একটু ঘন লাগছে, তাই আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পানি একটু একটু করে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমার কাছে এটা একদম ঠিক লাগছে। এই যে দেখুন, ওপর থেকে ঢাললে একদম স্মুথলি যখন এভাবে পড়বে তখন বুঝবেন যে আপনার কনসিস্টেন্সি একদম ঠিক আছে। এবারে আমরা ছোলা আলুর মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি 2 কাপ সেদ্ধ ছোলা নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা বা কাবুলি ছোলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে দেশি কালো ছোলাটাও নিতে পারেন। 1 কাপ নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। ছোলা আলু সেদ্ধের সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই এখন অল্প করে অর্থাৎ 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। প্রায় আধা চা চামচের মতো দিচ্ছি বিট লবণ, আধা টেবিল চামচ দিব চাট মশলা, 1 চা চামচ করে দিব ভাজা জিরার গুঁড়া ও চিলি ফ্লেক্স। এর সঙ্গে আপনি চাইলে সালাদ অ্যাড করতে পারেন, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো, ধনেপাতা, তবে আমি এগুলো সার্ভিংয়ের সময়ই দিব। এখন শুধু মশলাগুলো দিয়ে ছোলা আলুটাকে একসঙ্গে ভালো করে মেখে নিব। আর আমি এখানে ছোলার পরিমাণ বেশি রেখেছি, আলু কম। আপনি চাইলে দুটো সমান সমান অথবা আলুর পরিমাণটাও বেশি নিতে পারেন। সব কিছু রেডি, এবার পরিবেশনের পালা। প্রথমে একটা পাত্রে আমি ছোলা আলুর মিশ্রণটা নিয়ে নিলাম। তার উপরে পছন্দ মতো পরিমাণে সালাদ নিয়ে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো, ধনেপাতা এগুলো। আপনি যদি আগে থেকে সব কিছু রেডি করে রাখেন তাহলে ইফতারের আগে বা যখন আপনি খেতে চান তখন জাস্ট এভাবে সাজিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে কয়েকটা নিমকি ভেঙে দিচ্ছি। এই ধরনের মুচমুচে কিছু দিলে চাটটা খেতে আরও বেশি টেস্টি হবে। তারপর আমরা যে টক দই আর তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে রেখেছিলাম সেটা পছন্দ মতো পরিমাণে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। সব শেষে নিজের মতো করে একটু সাজিয়ে নিতে পারেন চাইলে। খুব সহজ বানানো, তাই না? ঘরে সেদ্ধ আলু আর ছোলা থাকলে যে কোনো সময় আপনি বানিয়ে নিতে পারেন। শুধু ইফতার কেন, ঈদের দিন বা বাসায় মেহমান আসলেও কিন্তু আপনি এই চাটটা বানিয়ে খাওয়াতে পারেন। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে তৈরি করে দেখাবো শাহি হালিম। আজ আমি হালিমটা বিফ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে মাটন অথবা চিকেন দিয়েও রান্না করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি এই দুটো ভিডিও দেয়া আছে। আজকের হালিমটা আমি রান্না করব রেডিমেড হালিম মশলা এবং হালিম মিক্স দিয়ে, যেটার ভিডিও গত রমজানেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চাইলে ঘরে এভাবে হালিম মশলা এবং হালিম মিক্সটা তৈরি করে নিতে পারেন, অথবা দোকানের কেনা রেডিমেড হালিম মিক্স দিয়েও কিন্তু সেম রেসিপিতে আপনি রান্নাটা করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
আজকের বিফ হালিমটা আমি রান্না করব আমার ঘরে বানানো হালিম মিক্স দিয়েই। এই হালিম মিক্সটা আমি মাসখানেক আগেই তৈরি করে রেখেছিলাম। আমি এটাকে একটু মেপে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি হালিম মিক্স, অর্থাৎ পুরোটাই আমি নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে যাতে হালিম মিক্সটা পুরোটাই পানির নিচে ডুবে থাকে। এবং পানি দেওয়ার সাথে সাথেই আপনাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু গরম পানি সহজেই হালিমের যেগুলো একটু মিহি দানা সেগুলো একসাথে জড়ো হয়ে আটকে যাবে, তাই সাথে সাথে না নেড়ে দিলে কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে। নেড়ে মেশানোর পর যদি আপনার মনে হয় আরও একটু পানির দরকার তাহলে আরও বেশি পানি দিতে হবে, তবে পানিটা অবশ্যই গরম পানি দিবেন। আমি এটাকে এইভাবে হালকা করে একটু হুইস্ক করে নিচ্ছি যাতে ভেতরে কোনো দলা না পাকিয়ে থাকে। তারপর এটাকে এভাবেই খোলা অথবা ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না আমাদের মাংসটা রান্না হচ্ছে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছি গরুর মাংস। এখানে হাড্ডি এবং চর্বি সহ মাংসটা আছে। মাংসগুলোকে আমি মিডিয়াম কাটে কেটেছি, একদম ছোট টুকরো করিনি, আবার অনেক বড় বড়ও রাখিনি। বেশি ছোট হলে রান্নার পরে সেগুলো আরও বেশি ছোট হয়ে যায় এবং সহজেই গলে যায়, আর বড় টুকরো হলে খাওয়ার সময় অসুবিধা হয়। আপনি চাইলে 2 কেজি পর্যন্ত মাংস নিতে পারেন, যতখানি আমি হালিম মিক্স নিয়েছি তার জন্য। এবারে চলে এলাম মূল রান্নায়। আর এই হালিম রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। ডাল এবং শাক জাতীয় রান্নায় তেলটা একটু বেশি লাগে, কারণ এটা সহজেই তেলটাকে অ্যাবজর্ব করে নেয়। আমি এখানে 1/2 কাপ তেল দিলাম এবং এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে বেরেস্তার মতো করে একটু ভেজে নিব। যখন পেঁয়াজগুলো এরকম সোনালি হয়ে আসবে তখন এর মধ্যে আমি সাইড থেকে একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো বেশি পুড়ে না যায়, যতক্ষণ আমি বাদবাকি মশলা এর মধ্যে দিতে থাকব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা সরে যায়, জাস্ট মিনিট খানেকের মতো। নেড়ে চেড়ে একটু ভুনে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে আধা চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। আমি যে হালিম মশলাটা ব্যবহার করব তার মধ্যে সব কিছু দেয়া আছে, তারপরও এটুকু আমি এক্সট্রা দিলাম শুধুমাত্র হালিমের কালারটা যাতে একদম টকটকা আসে। আপনি চাইলে বাদ দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে আধা টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম, সেই সঙ্গে কেটে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। এখন এই তেল মশলার মধ্যে আমি প্রথমে মাংসগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। 3 থেকে 4 মিনিট ধরে মাংসগুলোকে এভাবে একটু ভেজে নিলে বা মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করলে মাংসের যে আলাদা গন্ধটা সেটা একদম চলে যায়, আর মাংসটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। 3-4 মিনিট ধরে এভাবে ভাজার পর এবারে আমি এর মধ্যে হালিমের মশলাটা দিয়ে দিব। যতখানি আমি হালিম মশলা তৈরি করে দেখিয়েছিলাম তার পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 60 গ্রামের মতো হালিম মশলা আছে। আর মশলাটা আমি একবারে ঝপাত করে ঢেলে না দিয়ে 3 বারে একটু একটু করে মশলা দিব আর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এতে করে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশতে পারবে এবং ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবেও। প্রতিবার মশলা দেওয়ার পর আধা মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং মশলাটা দিব। 60 গ্রাম মশলা থেকে সামান্য একটু মশলা 1 টেবিল চামচের মতো আমি সরিয়ে রাখলাম। এই মশলাটা আমি রান্নার শেষের দিকে দিব যাতে করে সুগন্ধটা অটুট থাকে। তারপর এর মধ্যে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। পানি পরে লাগলে আরও দেয়া যাবে, তবে শুরুতেই আমি বেশি পানি দিব না। আমি চেষ্টা করব মাংস থেকে বের হওয়া পানিতে মাংসকে সেদ্ধ করতে। এবারে এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে। শুধু মাঝে মধ্যে ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, পানির দরকার হলে পানি দিব। ফিরে আসছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর। প্রায় 40 মিনিট ধরে এইভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে রান্না করার পর আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকেও কিন্তু অনেক পানি বের হয়েছে, আর আমি টোটাল এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। একটা শাসলিকের কাঠি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে।
এবারে আমরা এর মধ্যে সেই ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে দিব। আর দেওয়ার আগে অবশ্যই ভালো করে একটু ফেটে নেবেন যাতে কোনো দলা না বেঁধে থাকে। সেই সাথে 1.5 চা চামচের মতো লবণও দিয়ে দিচ্ছি, কারণ আগে যে লবণটা দিয়েছিলাম সেটা মাংসের জন্য ছিল। এখন যেহেতু চাল ডালের মিশ্রণ দিলাম তাই আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মেশাতে হবে আর খেয়াল করবেন নিচে যাতে ধরে না যায়। অনেকে হয়তো ভাবছেন কত তেল ভেসে আছে উপরে। বিশ্বাস করুন এটাকে নাড়তে নাড়তে এবং চাল ডালের মিশ্রণটা সেদ্ধ হতে হতে এই তেল অনেকটাই গায়েব হয়ে যাবে। এই জন্যই রান্নার শুরুতে আমাদের একটু তেলের পরিমাণ বেশি নিতে হবে, আধা কাপ। আর তাছাড়া চর্বিওয়ালা মাংস থেকেও তো অনেকটা তেল বের হয়। আর এভাবে নাড়তে চাড়তে একসময় দেখবেন 15 থেকে 20 মিনিটের মাথায় এটা সেদ্ধ হয়ে আসবে। তখন একটু চেখে দেখবেন, যদি মনে হয় সেদ্ধ আরও হওয়া লাগবে সেক্ষেত্রে আপনি আরও পানি এর মধ্যে অ্যাড করবেন, তবে অবশ্যই ঠান্ডা পানি না দিয়ে গরম পানি অ্যাড করবেন। আর দুটো বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে হালিম যেন খুব বেশি ঘন করে নামাতে যাবেন না, তাই পর্যাপ্ত পরিমাণ পানি এতে আপনি দিতে পারেন এরকম পাতলা রাখার জন্য। সেই সঙ্গে চুলার আঁচটা আপনাকে রাখতে হবে মিডিয়াম লোতে। আমার হালিমটা প্রায় হয়ে এসেছে, এই জন্য বাদ বাকি যে মশলাটুকুন ছিল সেটুকুন আমি এখন দিয়ে দিলাম। এতে করে রান্নার পরও মশলার যে সুগন্ধটা সেটা অটুট থাকবে এই হালিমের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন একটু পাতলা পাতলা দেখতে হালিম, এরকম থাকতেই আপনাকে চুলা থেকে নামাতে হবে, কারণ চুলা থেকে নামানোর পর এই গরম ভাবটা সরে গেলেই এটা বেশ আঠালো হয়ে যায়। আপনারা সবাই জানেন ডালের বৈশিষ্ট্যই এটা। তাই একদম যেরকম কনসিস্টেন্সি আপনি চান তার থেকে একটু পাতলা করে তবেই আপনি নামাবেন। আমার হালিম রান্না শেষ। আর হালিম খাওয়ার জন্য বা পরিবেশনের জন্য অবশ্যই সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা রাখবেন, না হলে হালিম খেতে আসলে অতটা টেস্টি লাগে না। সেই সঙ্গে পাতলা কুচি করে কাটা আদা, শসা, লেবু, কাঁচামরিচ এবং চাইলে একটু ধনেপাতাও রাখতে পারেন। ব্যাস, ঘরে বানানো হালিম মিক্স দিয়ে তৈরি হয়ে গেল ইফতার বাজারের শাহি হালিম। আর এই হালিমটা খেতে যে কি দুর্দান্ত স্বাদের হয়েছে সেটা আপনাদের খাওয়াতে পারলেই বুঝতেন, তবে বাসায় নিজে বানিয়ে খেলেও বুঝবেন। তাই সবাইকে অনুরোধ করব এবারের রমজানে একবার হলেও এই হালিমটা আপনারা বানাবেন। আমি জানি আপনাদের খুব ভালো লাগবে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো টক মিষ্টি দই। এই দইটা না অনেক বেশি মিষ্টি না অনেক বেশি টক, একদম মাঝামাঝি পর্যায়ের। তাই যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য যেমন দইটা পারফেক্ট, তেমনি যারা টক দই শুনলেই নাক সিটকান তারাও খুব মজা করে খেতে পারবেন। তাই আশা করছি এই রমজানে আমার টক মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের সবার উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের টক দইটা আমি অল্প পরিমাণে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তাই এখানে আমি নিয়েছি 2 কাপ অর্থাৎ আধা লিটার দুধ। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি, মিল্ক ভিটা বলেন, কৌটার দুধ বা গুঁড়ো দুধ যেটাই বলেন সব কিছু দিয়ে আপনি দইটা তৈরি করতে পারবেন। সাথে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ চিনি, অর্থাৎ নর্মাল মিষ্টি দই তৈরিতে আমরা যে চিনি দিই তার প্রায় অর্ধেক পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি। এইবারে এই সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে আমরা এই দুধে বলক তুলে নিব। সাধারণত আমার অন্যান্য দইয়ের রেসিপিতে আপনারা দেখেছেন চিনি ক্যারামেল করে আমি দুধে মেশাই, তাতে দইয়ে সুন্দর একটা কালার হয়। আপনি চাইলে এই টক মিষ্টি দইও একই কাজ করতে পারেন, অথবা সহজভাবে দুধের সঙ্গে মিশিয়ে একসাথে জাল দিলেও চলবে। দুধটাকে আমরা অনেক বেশিক্ষণ জাল দিব না, জাল করে ঘনও করব না, জাস্ট মিডিয়াম হাই আছে যতক্ষণ পর্যন্ত এই দুধে একদম বলক না আসছে ততক্ষণ নেড়ে চেড়ে যাব, যাতে নিচে মিল্ক সলিড না জমা হতে পারে। এবং দুধে জাস্ট 2 থেকে 3টা বলক তুলে নিব। আর যখনই দুধে বলক হয়ে যাবে 2-3টা, তখনই আমি চুলা বন্ধ করে দিব এবং এইভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটা মোটামুটি ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। তাতে করে দুধের উপর সর পড়বে না আর দুধটা সমান ঘনত্বের হবে।
আর এইভাবে নাড়তে চাড়তে একসময় দেখবেন দুধটা বেশ ঠান্ডা হয়ে এসেছে এবং আপনি একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারছেন। তখন বুঝবেন যে দুধটা একদম পরিমিত ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দই বীজ মেশাতে পারবো। দুধের এই টেম্পারেচারটা থাকবে 43 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কোনোভাবেই এর থেকে অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি রাখবেন না, তাতে কিন্তু দই ঠিক মতো জমবে না। আজকের দইটা বসাবো আমি একটা মাটির পাত্রে, তবে যে কোনো পাত্রেই চাইলে আপনি দই বসাতে পারেন। আমার একটা ভিডিওতে কিন্তু আমি 4-5 রকম পাত্রে দই বসিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবারে সরাসরি এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এটাকে আমরা দই বীজ বলছি। আর এই টক দইটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ ক্রিমি, আলাদা কোনো পানি এতে নেই, তাই এই দইটা আমি ছেঁকে নিচ্ছি না। তবে আপনারা যে দইটা ব্যবহার করবেন তাতে যদি অনেক পানি থাকে অবশ্যই নিংড়ে পানিটাকে বাদ দিয়ে তারপর ব্যবহার করবেন। এইবার এই দইটাকে প্রথমে আমি একটু ফেটে নিব, না হলে দই সহজে কিন্তু দুধের সঙ্গে মিশতে চায় না। তাই যে দুধটা আমরা একটু আগে জাল করে ঠান্ডা করে নিলাম কিছুটা, তার থেকে সামান্য দুধ দিয়ে আবারও একটু ভালো করে ফেটে নিচ্ছি। এতে করে খুব সহজেই কিন্তু দইটা দুধের সঙ্গে মিশে যাবে। এবারে বাদ বাকি দুধটা আমি এই ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর দুধটা ঢালার সময় যদি ওপর থেকে এভাবে একটু ঢালেন তাহলে ছিটে ছিটে পড়লেও ওপরে একটা ফেনার সৃষ্টি হবে। আর তাতে করে দইটা যখন জমবে ওপরটা বেশ একটা সরের মতো দেখতে হবে, ভালো লাগে দেখতে। চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। দইটা আমরা আগে থেকেই ফেটে নিয়েছিলাম, তাই আলতো করে একটু নেড়ে দিলেই দুধের সঙ্গে মিশে যাবে। তারপর আমরা এটা চারপাশে যে একটু দুধ ছিটে পড়েছিল সেটা মুছে নিব, তাতে করে দই হয়ে যাওয়ার পর দেখতে ভালো লাগবে। এখন এটাকে কোনো গরম জায়গায় রেখে আমাদেরকে সেট করে নিতে হবে। ওভেনে কিভাবে দই বানায় বা সনাতন পদ্ধতিতে তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, এমনকি চুলাতে তৈরিও। তবে আজকে আমি আবার আপনাদের জন্য চুলায় কিভাবে দই বসাবেন সেটা দেখাচ্ছি। এর জন্য আমি গর্তওয়ালা একটা হাঁড়ি নিয়েছি, যে কোনো ধরনের হাঁড়ি আপনি নিতে পারেন। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই আঁচে 5 মিনিট জাল করে নিব। এতে করে আমাদের হাঁড়িটা গরম হয়ে যাবে। হাঁড়ি গরম হওয়া মাত্রই আমরা চুলা বন্ধ করে দিব। তারপর সেই দইয়ের পাত্রটা আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর এখানে স্ট্যান্ড দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে আমি যখন চুলাটা জ্বালাবো তখন সরাসরি দইয়ের পাত্রে যাতে তাপটা না লাগে। আমাদের উদ্দেশ্য কিন্তু এই দুধের মিশ্রণটাকে জাল করা বা রান্না করা নয়, একে একটা গরম পরিবেশের মধ্যে রাখা। কারণ হচ্ছে দুধে আমরা যে টক দই বা দই বীজটা মিশিয়েছি তার ভেতরে থাকা ব্যাকটেরিয়া আরও জন্ম বিস্তার করে পুরো দুধটাকেই জমিয়ে দই করে ফেলতে পারে। আর তার জন্য পরিবেশটাকে গরম রাখতে হবে। তারপর আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু ঢাকনাটা গ্লাসের এবং একটু ছিদ্র আছে, তাই বাইরে থেকে আলো বাতাস যাতে চলাচল না করতে পারে এবং ঢাকনা যদি ঘেমে উপরে পানি জমে সেটাও যাতে দইয়ের মধ্যে না পড়তে পারে, তাই একটা কাপড় দিয়ে এভাবে বেঁধে নিয়েছি। তারপর এটাকে ঢেকে রেখে দিব এবং একটু পর পর আমি চেক করব যে হাঁড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে কিনা। যখনই হাঁড়িটা ঠান্ডা হয়ে যাবে তখনই আমি চুলাটা একটু মিডিয়াম লো আঁচে জ্বালিয়ে হাঁড়িটাকে গরম করে নিব। তারপর আবার চুলা বন্ধ করে দিব। এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা আমি চুলা জ্বালিয়ে নিভিয়ে সব সময় এই হাঁড়ির মধ্যে একটা গরম পরিবেশ বজায় রাখবো। তারপরেই কিন্তু শেষ হয়ে যাবে না দই। তারপর আমি এটাকে 4-5 ঘন্টা এভাবে হাঁড়ির মধ্যে ফেলে রাখবো। আমি আশা করছি আপনারা এর পেছনের সায়েন্সটা বুঝতে পারছেন। না বুঝতে পারলে ডেসক্রিপশন বক্সের লেখাটা প্লিজ একবার পড়ে নেবেন, তাতেও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমার দইটা জমতে সময় লেগেছে 7 ঘন্টা। 2 ঘন্টার মতো আমি চুলাতেই রেখেছি, চুলা অন অফ করে। তারপর আমি এটাকে 4-5 ঘন্টার মতো ওভাবেই ফেলে রেখেছি। আর যখন দইটা জমে গিয়েছে তখন আমি এটাকে নিয়ে সরাসরি ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দইটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে দই জমেছে। আর এই দইটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার। কিন্তু প্রতিদিনের ইফতারে আপনি চাইলে এই দইটা রাখতে পারেন, চিড়ার সঙ্গে খেতে পারেন, এমনিতে খেতে পারেন, অথবা লাচ্ছি বানিয়েও খাওয়া যাবে। রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি দই বড়া। আজকের দই বড়া কিন্তু একেবারেই ঝামেলা মুক্ত। কোনো রকম ডাল ভেজানো, ডাল বাটাবাটির ঝামেলা নেই।
ইনস্ট্যান্ট পদ্ধতিতে তৈরি এই দই বড়ার সঙ্গে থাকছে দুরকম চাটনি এবং বরাবরের মতো নানা রকম টিপস, অর্থাৎ একদম A to Z রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। যাকে ছাড়া কোনো বড়াই দই বড়া হতে পারবে না, ভিডিওর শুরুতে সেই দইয়ের চাটনিটাই আমরা তৈরি করে নিব। তাই একটা বাটিতে আমি 1.5 কাপ টক দই নিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের টক দই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। সাথে বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ পানি এখানে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আধা চা চামচ লবণ এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। যে কোনো ধরনের চাট মশলাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন, চাইলে শুধু ভাজা জিরার গুঁড়া নিলেও হবে। আর সমস্ত কিছু একসঙ্গে ফেটে নিলেই কিন্তু আমাদের এই দইয়ের চাটনি রেডি। খেয়াল করেছেন হয়তো আমি যে দইটা ব্যবহার করেছি সেটা খুব বেশি ঘন ছিল না, তাই পানির পরিমাণ আমি কম দিয়েছি। আপনাদের দই যদি খুব বেশি ঘন হয় তাহলে পানি আরেকটু বাড়িয়ে দিবেন, আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবারে আমরা গ্রিন চাটনিটা তৈরি করে নিব। তার জন্য আমি 1 মুঠো করে ধনে পাতা আর পুদিনা পাতা নিয়েছি, একটা কাঁচামরিচ, 1 কোয়া বড় রসুন আর 1 টুকরো নিয়েছি আদা। সাথে আমি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা, লবণ দিয়ে দিব 1 চা চামচ। আর এই সমস্ত কিছু এখন আমরা একসঙ্গে মিক্সিতে বেটে নিব, কিন্তু এটা বাটতে আমাদের একটু পানি বা লিকুইডের দরকার হবে। আমি যেটা করেছি কোনো পানি ছাড়া 2 টেবিল চামচ টক দই দিয়ে এই সমস্ত কিছু বেটে নিয়েছি। আর টক দইটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবারে এর মধ্যে বিট লবণ, চিনি আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের গ্রিন চাটনি একদম রেডি। এবারে দই বড়ার যে স্পেশাল তেঁতুলের চাটনি সেটা বানানোর জন্য একটা প্যানে আমি আধা কাপ নিয়ে নিলাম তেঁতুলের মাড়। সাথে দিচ্ছি 1/4 কাপ গুড় এবং 1 টেবিল চামচ চিনি। আধা চা চামচ দিচ্ছি লবণ, 1/4 চা চামচ বিট লবণ, আধা চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল করছি, চাইলে আধা টেবিল চামচও দিতে পারবেন। সাথে খানিকটা লেবুর রস দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তারপর এটাকে চুলায় বসিয়ে জাল করে একটু বলক তুলে নিতে হবে। যেহেতু এর মধ্যে খুব বেশি আলাদা পানি দেওয়া হয়নি, এইভাবে একবার দুইবার একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে ফেলবো। খুব বেশি ঘন করব না, একটু লিকুইডই থাকবে। চুলা থেকে নামানোর পর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চাইলে বেশি করে বানিয়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। ব্যাস, আমাদের 2 রকম চাটনি একদম রেডি। এবারে আমরা ফাঁকিবাজি পদ্ধতিতে বড়াগুলো বানিয়ে নিব। যেহেতু ডাল বাটার ঝামেলায় যাব না, তাই সরাসরি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আর বেসনের ভেতরে দলাগুলো ভাঙার জন্য আমি একটা হুইস্ক দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, চাইলে আপনি চেলেও নিতে পারেন। তারপর এর মধ্যে আধা চা চামচ করে মরিচ আর আদা বাটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1/4 চা চামচ মৌরি হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আধা চা চামচ দিচ্ছি লবণ আর আধা কাপ পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। সমস্ত পানি একসঙ্গে না দিয়ে দুইবারে একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, ঘন একটা ব্যাটার হবে। তাই 1 কাপ বেসনের জন্য আধা কাপ পানি যথেষ্ট। চাইলে 1 টেবিল চামচ পানি আপনার কম বা বেশি লাগতে পারে। সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। চেষ্টা করবেন অবশ্যই দইটা ব্যবহার করতে, তাহলে ভেতরটা খুব ফ্লাফি হবে। আর আমাদেরকে এবারে খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে। 5-6 মিনিট সময় নিয়ে ভালোভাবে এটাকে ফেটবেন, তাহলে আমাদের বড়াগুলো খুব সুন্দর ফুলকো হবে। যখন মনে হবে যথেষ্ট ফেটা হয়ে গিয়েছে, তারপরে এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিতে হবে বেকিং পাউডার। বেকিং সোডা নয়, কিন্তু যদি সোডা দেন সেক্ষেত্রে আধা চা চামচ দিলেই হবে। পাউডারটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ একটু ভালো করে ফেটে নিচ্ছি। যত ভালো করে ফেটবেন ভেতরে তত এয়ার ক্রিয়েট হবে আর বড়াগুলো ফুলকো হবে। ফ্যাটাটা ঠিকমতো হয়েছে কিনা চেক করার জন্য পানির মধ্যে একটু ব্যাটার নিয়ে দেখবেন। যদি পানিতে ভেসে থাকে তাহলে বুঝবেন খুব ভালো মতো ফ্যাটা হয়েছে। চেষ্টা করবেন ব্যাটারটা যেন খুব ভালোভাবে ফ্যাটা হয়, তাহলে বড়াগুলো ঠিক এরকম ফুলকো হবে।
আর বড়া ভাজার জন্য তেল ভালো মতো গরম করে নিয়ে তারপরেই ব্যাটারটা তার মধ্যে ছোট ছোট করে ছাড়বেন। চুলার আঁচটা আপনার মিডিয়ামে রাখলেই হবে, তবে ব্যাটার দেওয়ার আগে যেন তেল ভালো মতো গরম হয় এটা খেয়াল করবেন। তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু বড়াগুলো ঠিকমতো ফুলবে না। আবার চুলার আঁচ খুব বেশি থাকলে সেক্ষেত্রে বড়াগুলো বাইরে থেকে কালার চলে এলেও ভেতরে কাঁচা থেকে যাবে। তাই সাবধানে চারপাশে সুন্দর সোনালি হওয়া পর্যন্ত এবং ভেতরটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যায় সেরকম অবস্থা করে আপনাকে ভেজে নিতে হবে। এই ফাঁকে একটা বাটিতে আমি 2.5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/4 চা চামচ দিলাম চাট মশলা, আধা চা চামচ লবণ, সামান্য একটু গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে পানিটাকে ভালো করে মিলিয়ে নিব। চাইলে আপনি এই পানির মধ্যে শুধুমাত্র লবণও ব্যবহার করতে পারেন, তবে আমি সব কিছু দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি, এতে করে বড়াগুলোর মধ্যেই সব কিছুর টেস্ট আর ফ্লেভারটাও যাবে। এইবারে এই পানির মধ্যে আমরা বড়াগুলো ভেজাবো। বড়াগুলো কিন্তু গরম নয়, ঠান্ডা হয়ে গিয়েছে। বেশি গরম বড়া পানিতে দিলে কিন্তু ভেতরটা দলা পাকিয়ে আঠালো হয়ে যাবে। তাই বড়া রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরেই পানিতে ভেজাবেন। আর পানিতে দিয়ে তারপর অপেক্ষা করব এগুলো ফুলে টসটসে হওয়া পর্যন্ত। আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখলেই এনাফ। তারপরে এই পানি থেকে এগুলোকে তুলে আলতো করে চেপে এক্সট্রা পানিটা বের করে নিব। একদম এটাকে জোরে চেপে চটকে ফেলার দরকার নেই, জাস্ট আলতো হাতে চাপবেন যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। এবারে আপনি চাইলে এই বড়াগুলো নিয়ে সরাসরি প্লেটিংয়ে চলে যেতে পারেন, আবার এগুলোকে সেই দইয়ের চাটনির মধ্যে 15-20 মিনিট একটু ভিজিয়েও রাখতে পারেন। তাতে করে এটা সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে, যেভাবে আপনার খুশি। আমি দইয়ের চাটনির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বড়াগুলো কিন্তু বেশ টসটসে হয়ে গিয়েছে এর মধ্যে। আবার এবার আমি সার্ভ করছি। এভাবে না করে সরাসরি চিপে নেওয়া বড়াগুলো প্লেটে দিয়ে তার উপর দিয়ে দইয়ের চাটনি দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। শুরুতে দই আর বড়াগুলো একসঙ্গে বাটির মধ্যে এভাবে দিয়ে ওপরে একটুখানি ভাজা জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও বেশ মজা। সেই সঙ্গে আমি এর মধ্যে সেই যে আমরা তেঁতুলের চাটনিটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে গ্রিন চাটনি দিয়ে দিব। আর এই দুটো চাটনি কিন্তু আমার অনেকটা বেঁচে গিয়েছে, আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন দরকার হয় প্রয়োজন মতো বের করে নিই। সবশেষে এর উপরে আমি একটু চানাচুর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। ব্যাস, আমাদের দই বড়া একদম রেডি। খুব সহজ, তাই না? এবার চলুন একটু কেটে দেখা যাক। দেখেছেন কত সুন্দরভাবে কেটে গেল, কারণ আমাদের বড়াগুলো সফট হয়েছে, সুন্দরভাবে ভিজেছে আর নরম হয়েছে। তাই বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটা খুব জরুরি, তাহলে এরকম সফট মোলায়েম দই বড়া আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।